ভূমিপুত্র বাঙালির কি দুর্গাপুজো ছিল? শুরু করছি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে জানিয়েছিলাম শরৎকালে রামচন্দ্র কোনো দুর্গাপুজোই করেননি। পরবর্তীকালে বাল্মীকি রামায়ণ যে কটি ভাষায় অনুবাদ হয়েছে কোথাও অকাল বোধনের কথা নেই। সবই ওই উত্তরপ্রদেশের কনৌজি ব্রাহ্মণ পরিবারের সন্তান কৃত্তিবাস মুখোপাধ্যায়ের বাংলায় ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি প্রতিষ্ঠিত করার পরিকল্পনা। শোনা যাচ্ছে কবির আসল পুঁথিটি নাকি ফ্রান্সের কোনো এক অডিটোরিয়ামে রাখা আছে। কৃত্তিবাসের পুঁথি হুগলির ফুলিয়াগ্রাম থেকে কি করে ফ্রান্সে পৌঁছলো সেটা স্বয়ং রামচন্দ্র বা দুর্গাদেবী বলতে পারবেন। এই তথ্যটি দিয়েছেন কৃত্তিবাস স্মৃতি গ্রন্থাগারের ও সংগ্রহশালার অবসরপ্রাপ্ত গ্রন্থকারিক ফুলিয়া নিবাসী কেশবলাল চক্রবর্তী। এবার আসল কথায় আসা যাক। প্রথম পর্বে এও বলেছি বনেদি বাড়ির আড়ালে আসলে রাজা মহারাজা জমিদারদের ঘরেই দুর্গাপুজো হয়ে আসছিল। কম বেশি এই পুজোর বয়স 400 থেকে 450 বছর পুরনো। দুর্গাকে কেন্দ্র করে বিভিন্ন সংস্কৃত সাহিত্য ও পুরাণগুলিতে বহু গল্প বা কাহিনী আছে। স্বামী জগদীশ্বরানন্দ সম্পাদিত ও উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত চণ্ডী সম্পর্কে উল্লেখ আছে, যা মার্কণ্ডেয় পুরাণ থেকে নেওয়া, যেখানে মার্কণ্ডেয় ঋষি জঙ্গলে নির্বাসিত রাজা সুরথ ও এক বৈশ্য বণিক সমাধিকে চণ্ডীদেবীর মাহাত্ম্য বর্ণনা করে তার পুজো করতে বলেন। পরে এই দেবী বর্ণনা মার্কণ্ডেয় ঋষি জানান তার শিষ্য ভাগুড়িকে। প্রশ্ন ওঠে, রাজা সুরথ বা বণিক সমাধি কেন নগর ছেড়ে জঙ্গলে? তথ্য বলছে, প্রাকার্য ভারতীয় ভূমিপুত্রদের রাজ্য কেড়ে আর্য রাজা রাজত্ব করতেন সুরথ। আদিবাসী বিদ্রোহে পরাজিত হয়ে প্রাণ বাঁচাতে রাজা সুরথ জঙ্গলে আত্মগোপন করেছিলেন। বণিক সমাধিও নিজের পরিবারের সদস্যদের অত্যাচারে জঙ্গলে আত্মগোপন করেছিলেন। মার্কণ্ডেয় ঋষি তথা মেধস মুনি দুজনকেই দেবী পূজার কথা বলেন, তবে সেও কিন্তু শরৎকালের অকাল বোধন নয়। বসন্তকালে বাসন্তী পুজোর কথাই ঋষি বলেছিলেন। এই তথ্য বর্ণিত হয়েছে শিষ্য ভাগুড়ি রচিত মার্কণ্ডেয় পুরাণের 13 নম্বর অধ্যায়ে। সে যুগের সেই গড় জঙ্গল নাকি আজকের দুর্গাপুর। সেই দুর্গাপুরের জঙ্গলেই রাজা সুরথ মন্দির বানিয়ে বাসন্তী দেবীর পুজো করে রাজ্যপাট ফিরে পেতে চেয়েছিলেন। বণিক সমাধিও কি পরিবারের সসম্মানে ফিরে যেতে পুজো করেছিলেন? তেমন কোনো তথ্য অবশ্য নেই। তবে অনেককাল পর ব্রহ্মানন্দ গিরি নামে এক সন্ন্যাসী জঙ্গলে সেই মন্দিরের ভগ্ন অবস্থা খুঁজে পান। তথ্য এও বলে, রাজা সুরথ নির্বাসিত হয়েছিলেন আদিবাসী অসুর সম্প্রদায়ের কাছে পরাজিত হয়েই। রাজা সুরথ বাসন্তী দেবীর পুজো করেছিলেন। কে এই বাসন্তী দেবী? বাসন্তী দেবী কি দুর্গা? পুরাণে রয়েছে হাজারো গল্প। মার্কণ্ডেয় পুরাণের 82 থেকে 84 নম্বর অধ্যায়ে আছে, দেবরাজ ইন্দ্রের সঙ্গে মর্তের অসুরদের ভয়ানক যুদ্ধে দেবতারা পরাজিত হন। ব্রহ্মা, শিব ও বিষ্ণু এই ত্রিদেবতা ও অন্যান্য পুরুষ দেবতার শক্তি ও অস্ত্রে বলীয়ান হয়ে এক দেবী মূর্তি নির্মাণ করা হয়। অর্থাৎ দৈব ক্ষমতায় জন্মালেও দুর্গার পিতা কিন্তু কেউ একক নন। লক্ষ্য করার ব্যাপার, দেবীর সৃষ্টিতেও যেমন পুরুষ দেবতা, তেমন তাকে অস্ত্রও যারা যোগান দিয়েছেন তারাও সব পুরুষ দেবতা। আসলে নারী দেবতা তো তখন বৈদিক বা তথাকথিত হিন্দু ধর্মে ব্রাত্য ছিল। বলা হয়, ব্রহ্মার আশীর্বাদে অসুর সম্প্রদায়ের নেতা বা রাজা মহিষাসুর। হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, দেবী মূর্তি পরিকল্পনায় দেখানো হয়েছে দেবী মহামায়া দুর্গার সঙ্গে যুদ্ধে মায়াবী অসুর মহিষ রূপ নিয়েছিলেন। এসবই অনার্য সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করার জন্য অসুররাজকে ম্যাজিশিয়ান হিসেবে দাগিয়ে দেওয়া হয়। আসলে মহিষ অর্থ রাজা বা দলপতি, যার জন্য কোনো রাজার মূল রানীকে বলা হয় রাজমহিষী। অসুর শব্দের অর্থ ব্যাকরণগতভাবে বীর। মহিষ যুক্ত অসুর অর্থাৎ মহিষাসুর। কিন্তু এই যে দেবী তৈরি হলো কেন? সে যুগে অনার্য সভ্যতার রীতিতে নারীর ওপর অস্ত্র ধারণ অসুরেরা করতেন না। ফলে মহাভারতে শিখণ্ডীকে সামনে রেখে যেমন ভীষ্মবধ হয়েছিল,
তেমনি দুর্গা নামে এক নারী নির্মাণ করে অসুরের কাছে পাঠান বীরপুরুষ পুরুষ দেবতারা। পৌরাণিকী পত্রিকায় জানুয়ারি মার্চ 2006 সংখ্যায় প্রশান্ত প্রামাণিক একটি প্রবন্ধ লিখেছিলেন যে পৌরাণিক রোবট দেবী হচ্ছেন দুর্গা, যেখানে তিনি বলেছেন দেবতাদের তেজে যখন দেবীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উৎপন্ন হচ্ছিল তখন যৌক্তিকভাবে নারীর দেহ ছিল নিরাবরণ। পুরো দেহ নির্মিত হওয়ার জন্য ক্ষীরোদ সমুদ্র তাকে দিয়েছিলেন চিরনবীন বস্ত্রযুগল। এই কারণেই এই বসনেই দেবীর নিরাবরণ দেহ আবৃত হয়েছিল। সুতরাং নিরাবরণ দেবীর রোবট দেহ আবরণ লাভ করেছিল তার ওই দেহ নিরাবরণ অবস্থায় পুরোপুরি নির্মিত হওয়ার অনেক পরেই। তারা পরিকল্পনা করেই যন্ত্রমানবী বা নারী রোবট বানিয়েছিলেন। লেখক আরও লিখেছেন দেবী মহিষাসুরের ওপর আরোহণ করে রীতিমতো মল্লযুদ্ধ করেছেন দেবী, পায়ের দ্বারা নিপীড়ন করেছেন মহিষাসুরকে। তাই তো বলা হয় মহিষাসুর মর্দিনী। সত্যিকারের নারী হলে তিনি যেমন মল্লযুদ্ধ করতেন না ওই মহিষাসুরের সঙ্গে, তেমনি মহিষাসুরও রাজি হতেন না নারীর সঙ্গে মল্লযুদ্ধে। দেবীর রূপ ছিল ভুবনমোহিনী, অর্থাৎ নারী রোবটটি এমনভাবে নির্মিত হয়েছিল যে তাকে দেখলেই এইমাত্রেরই রূপজ মোহ উপস্থিত হতো। এই জগন্মোহিনী দেবীকে তথা নারী রোবটটি দেখে মহিষাসুরের রূপজ মোহ উপস্থিত হয়নি। লেখক প্রশান্ত প্রামাণিক লিখেছেন দেবী তার উৎপন্ন কাল থেকেই মহিষাসুর বধের সামান্য আগে অবধি কেবল গর্জনই করেছেন, কোনো কথা বলেননি। কথা বললেন মহিষাসুরের মাথা কেটে তাকে ভূতলে পাতিত করার সামান্য আগে। তাও তিনি বললেন অস্পষ্ট বাক্যে, বললেন গর্জ গর্জ খনং মূঢ় মধুজাবত পিব্বামহম মায়াত্তৈ হতৈ ত্রৈব গজ্জিষন্তস্যু দেবতায়া। অর্থাৎ নারী রোবটটির সঙ্গে যে শব্দযন্ত্রটি সংযুক্ত করা হয়েছিল তাকে ওইভাবেই বানানো হয়েছিল যাতে সে গর্জন কিংবা হাস্য করতে থাকবে অনেকবার এবং মহিষাসুর বধের আগে কথা বলবে মাত্র একবার। দেবীর কথা অস্পষ্ট হয়েছে। পণ্ডিতরা বলছেন মধুপানজনিত মত্ততার কারণেই দেবীর কথা অস্পষ্ট হয়েছে। কিন্তু আমাদের মনে হয় নারী রোবটটির সঙ্গে যে শব্দ প্রক্ষেপণ যন্ত্রটি লাগানো হয়েছিল সেটি কার্যকারিতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘ সময় ধরে রোবটটি দানব সৈন্যদের সঙ্গে নানা যুদ্ধ করার ফলে। দেবী ভাগবত বলছে মহিষাসুর বধের পর ভগবতী মহালক্ষ্মী মণিদ্বীপে প্রস্থান করেন। দেবী ভাগবত মতে মণিদ্বীপ হল দেবীর নিত্য বিহার ভূমি। বলা হয়েছে ওই মণিদ্বীপ ব্রহ্মলোকেরও ঊর্ধ্বভাগে অবস্থিত। তাহলে কি এই দেবী তথা নারী রোবটটি পৃথিবীর বাইরে কোনো গ্রহান্তরে নির্মিত? বিস্তৃত আলোচনার অবকাশ রয়েছে। লেখক প্রশান্ত প্রামাণিক লিখেছেন শুধু দুর্গা কেন, পুরাণের কাহিনীতে রামায়ণের কবন্ধ, কুম্ভকর্ণ, মায়াসীতা, মহাভারতের ঘটোৎকচ, শ্রীমদ্ ভাগবতের বৎসাসুর, বকাসুর, অঘাসুর, ধেনুকাসুর, পুরাণের গরুর, এরা সবাই নানা ধরনের রোবট। এদের জন্মবৃত্তান্ত, কার্যকলাপ নিশ্চিতভাবে বলে যে এরা সবাই পৌরাণিক রোবট। আজকের মতন সময় শেষ। তৃতীয় পর্ব বলতে শুরু করব বাঙালির সঙ্গে দেবী দুর্গার কি কখনো কোনো সম্পর্ক ছিল, এমন বহু প্রশ্নের উত্তর খুঁজব। অনুষ্ঠানটি কেমন লাগছে ভালো মন্দ সোজাসুজি লিখুন। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। চেষ্টা করব অনেক অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরার। দুর্গা দেবী ও পুজো নিয়ে বাকি সব পর্বগুলিতে যা বলবো, সত্যি বলছি এর আগে কোনো টিভি চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় বা সংবাদপত্রে আপনারা পাননি, পাবেন না। আজকের মতন বিদায়। তৃতীয় পর্ব নিয়ে দু একদিনের মধ্যে শিগগিরই আসছি। ভালো থাকুন, অসংখ্য শুভেচ্ছা। লক্ষ্য রাখুন দিগদর্শন ইউটিউব চ্যানেলের প্রতি। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।
রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।